আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2, প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রাইজাল, প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ করা। তো এই চ্যাপ্টারে আমরা এর আগে মনে হয় 2টা ক্লাস নিয়েছি, তাই না? এর আগে আমরা 2টা ক্লাস নিয়েছি। সো এখন আমাদের পরবর্তী ক্লাস, তৃতীয় ক্লাস মেবি আজকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ফর্মুলেশন এন্ড অ্যাপ্রাইজাল। এখানে আমরা মূলধন বাজেটিং এর চ্যাপ্টারই এটা মূলত, অন্যান্য জায়গায় আমরা পড়েছি। তো এখন এই মূলধন বাজেটিং এ আমরা কোন কোন টপিকস গুলো করিয়েছিলাম কি মনে আছে? টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করাটা পর্যন্ত মনে পারি আমরা, মানে পিআই, এনপিআই, এই সমস্ত বিষয়গুলো পর্যন্ত মনে আমরা করেছিলাম, তাই না? জি ভাইয়া। তো আমরা কিছু এইচডব্লিউ দিয়েছিলাম। তো এইচডব্লিউ গুলোর জন্য শিটও মনে হয় একটা দিয়েছিলাম, নাকি? শিট কি পাইছিলা? আলহামদুলিল্লাহ। শিট একটা দিছিলাম তোমাদেরকে, না? কথা বলতে হবে। ভাইয়া দেখছি, সেটা দেখি নাই। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আমরা আজকে একটা অঙ্ক নিব। অঙ্কটা একটু আপনাদের কাছ থেকে নিই। এখানে আমরা একটা অঙ্ক নিব। এই অঙ্কটা ধরেন যে কোনটা নিব, আইআরআর সংক্রান্ত বিষয় আছে। এই একটা অঙ্ক আমরা আজকে সলিউশন করতে চাই। তো এটা যদিও বি পার্ট লেখা, বি পার্টে আসছে, ঠিক আছে। এ ফার্মিস, আমরা এই 12 নম্বর অঙ্কটাকে সলিউশন করতে চাই আর কি, তৃতীয় ক্লাস হিসাবে। এটার মজা হচ্ছে যারা গত ক্লাসটা করেননি তারা এই ক্লাসটা এখানে পাবেন। তো আমাদের বক্তব্য হচ্ছে, যদি কোনো ক্লাস আপনাদের বুঝতে অসুবিধা মনে হয়, তাহলে আমরা আগের যে ভিডিওগুলো আছে প্রাইভেট গ্রুপে, ওই ভিডিওগুলো বারবার দেখতে হবে, ঠিক আছে। মোবাইল সামনে রেখে দেখা তারপরে একটা অঙ্ক বা 2টা অঙ্ক প্র্যাকটিস করার পরে তারপরে ক্লাসগুলো করলে আপনাদের জন্য ভালো লাগবে, ঠিক আছে। তো চলেন আমরা সামনের দিকে আগাই। তো আমরা এই 12 নম্বর অঙ্কটা আমরা আস্তে আস্তে করে সলিউশন করার চেষ্টা করব। এটার জন্য আমরা একটু সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা আজকে এইটাতে আমরা একটু যাই। এইখানে আমরা একটা পেজের মধ্যে অঙ্কটাকে আনলাম। সেলফ সেক 12, এ ফার্ম ইজ প্ল্যানিং টু ইনভেস্ট টাকা 30,000 ইন আ প্রজেক্ট। একটা ফার্ম পরিকল্পনা করতেছে ইনভেস্ট করবে টাকা 30,000 ইন আ প্রজেক্ট, একটা প্রজেক্টে 30,000 টাকা বিনিয়োগ করবে, এরকম একটা পরিকল্পনা করতেছে। দ্য ডিসকাউন্টিং রেট ইজ 10%, যার জন্য বাট্টাকৃত, বাট্টা যে করবে 1 টাকার বর্তমান মূল্য যে বের করবে তার জন্য আবার 10% একটা পার্সেন্টেজ দেয়া আছে। এক্সপেক্টেড ক্যাশ ফ্লোজ ইজ এস ফলোস, প্রত্যাশিত যে নগদ প্রবাহগুলো, ইনফ্লো না আউটফ্লো বলে নাই। স্বাভাবিকভাবে ইনভেস্ট যদি আউটফ্লো হয়, তো আউটফ্লোর বিপরীতে আমরা ইনফ্লোই পাবো। সো ওরা ক্যাশ ইনফ্লো বলে নাই, জাস্ট ক্যাশ ফ্লো বলছে, এরপর ওটা ইনফ্লোই হবে। ইয়ার আকারে দেয়া আছে এবং ক্যাশ ফ্লোজ গুলো এই জায়গাতে আছে। তবে এইখানে আমাদের কিন্তু আমরা বলছিলাম যে কোশ্চেনের মধ্যে সিএফএটি বা সিএফবিটি এরকম ধরনের কোনো কিছু কি দেয়া আছে, বা ইবিটি ইইটি এই ধরনের কোনো কিছু দেয়া আছে? নাই। তো আমরা বলছিলাম যদি এই ধরনের নাম উল্লেখ না করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে সিএফএটি ধরবো। এর কারণ হচ্ছে এখানে ট্যাক্স রেট নেই, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ট্যাক্সের পরবর্তী অবস্থানে আমরা ক্যাশ ফ্লোটা কত টাকা আসবে এটা আমরা ধরে নিব। তো এখানে আমাদের কম্পিউট অন ওয়েদার দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড অর নট আন্ডার বিলো মেথড। কম্পিউট অন ওয়েদার দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড অর নট, মানে এইগুলোর মাধ্যমে আমাকে বলতে হবে
যে আমি প্রজেক্টটা কি গ্রহণ করব নাকি করব না। এর মধ্যে এনপিবির যে মন্তব্যটা কমেন্টসটা এটা সবচেয়ে উত্তম হবে ক্যাপিটাল বাজেটিং এর জন্য। সবচেয়ে বেশি উত্তম হচ্ছে এনপিবির মাধ্যমে প্রজেক্ট মূল্যায়ন করা। তো এখানে প্রথমটাই এনপিবির উপরে করা আছে বা বলা আছে। তারপরে বলছে যে পিআই প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর বলছে যে আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন মূল বক্তব্য হচ্ছে এই যে কোশ্চেনটা দেয়া আছে, কোশ্চেনের মধ্যে আমরা যা যা পাইলাম, পিভি ফ্যাক্টর এটা পাইলাম, তারপরে ইনভেস্ট পাইলাম, তারপরে ক্যাশ ফ্লো পাইলাম, আর ইয়ার পাইলাম। এই চারটা বিষয় মূলত আমরা প্রশ্নে পেয়েছি, ঠিক না? 5 বছর আছে, আর ক্যাশ ফ্লো আছে 5 বছরের, ইনভেস্ট আছে, আর ডিসকাউন্টিং ডেট আছে, এই আর কিছু না। তাহলে আমাদের এই কোশ্চেনের মধ্যে যা দেওয়া আছে তার নাম কি যেন বলবেন আপনারা? সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আর এখন যে বক্তব্য বা এখন যে কথা সেটা হচ্ছে যে আমরা যখন এখন সলিউশন করব, তো সলিউশন করার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এইটা এনশিওর করতে হবে যে এনপিবির জন্য মূলত আপনার কি ডাটা লাগবে। এনপিবিটা বের করতে আপনার লাগবে মূলত হচ্ছে টিপিবি। তারপরে পিআই বের করতে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতেও আপনার টিপিবি লাগবে, টোটাল প্রেজেন্ট ভ্যালুটা লাগবে। বুঝতেছেন কথা? জি ভাই। জি ভাই। তারপরে আইআরআর যদি বের করেন, এই ক্ষেত্রে একটু কথা আছে। এখানে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার এই এনপিবি দুইটা লাগবে, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু দুইটা লাগবে আপনার। অর্থাৎ আপনার নেট প্রেজেন্ট ভ্যালু লাগবে হচ্ছে দুইটা। একটা হচ্ছে এনপিবি দুইটা লাগবে। তো এখন আমরা এই কথাবার্তাগুলো বলে রাখলাম। বলে রাখার পরে আমাদের অবস্থান কোথায়, আমরা আমাদের কাছে সিএফএটি আছে। সো এখানে টাকাগুলো কত? 10,000, 8,000, 14,000, 6,000, 10,000, তাই না? 10,000, 8,000, 14,000, 6,000, 10,000। প্রয়োজনে আমরা এগুলো একটু লিখে রাখলে ভালো হয়, আমরা একটু পরে অন্য জায়গায় চলে যাব। 8, 14, তারপরে 6, আর হলো 10। এখন চলেন এইটার জন্য আমরা একটু ক্যালকুলেশন করে আসি কিভাবে আমরা টেবিলটা সাজাবো। তো যদি আরো কথা বলি যে আপনারা কিভাবে টিপিবি পাবেন। টিপিবি পাইতে চাইলে আপনাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো আপনি তো জানেন যে প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে। প্রেজেন্ট ভ্যালু বের করতে চাইলে আমাদেরকে এই জিনিসটা জানা আছে যে সিএফ এটিকে আমরা ফিবি ফ্যাক্টর দিয়ে, ফিবি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে প্রেজেন্ট ভ্যালু যদি আমরা পাইতে চাই। মনে আছে না? অথবা ডিএফ ফ্যাক্টর বলা হয়, ডিসকাউন্টিং ফ্যাক্টর তাকে বলা হয়। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা, এগুলো শীটের মধ্যে থাকে না। তারপরে হচ্ছে গিয়ে তারপরে তো টিপিবির আছে, তো সিএফএটি আর পিবি ফ্যাক্টর একটা গুণফল লাগবে, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু হবে। আর অনেকগুলো প্রেজেন্ট ভ্যালু একসাথে যোগ করলে আমরা এনপিবিটা পাবো। তারপরে ও সেম কাহিনী, এনপিবি বের করতে গেলে, সরি আইআরআর বের করতে গেলে আমাদের দুইটা এনপিবি লাগবে। দুইটা এনপিবির জন্য তাহলে আমাকে দুইটা প্রেজেন্ট ভ্যালু লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের একাধিক, মানে আরো একটা সিএফএটি এর সাথে পিবি ফ্যাক্টর আমাদের আরো একটা লাগবে। এই কাজটাকে আমরা গুছিয়ে নিতে চাইলে 10, 8, 14, 6, কত? 10। এই ফিগারগুলোকে আমরা একটু ক্যালকুলেশন করার জন্য আমি একটা ফরম্যাট দাঁড় করিয়ে রাখছি। এখানে আমাদের প্রথমে ইয়ার ছিল 5 বছর, আমি 5 বছর লিখে নিলাম। এই স্টেটমেন্টের নাম হচ্ছে প্রফিটেবিলিটি স্টেটমেন্ট, লাভজনক বিবরণী। এটা ওয়ার্কিং আকারে আপনি দেখাবেন। তো এখানে ইয়ারগুলো 1 থেকে 5 লিখছি, লাস্ট একটা পঞ্চম বছরে ওয়ার্কিং ক্যাপিটাল সেল বেস ভ্যালু লিখছি। আজকের অঙ্কে কি ওয়ার্কিং ক্যাপিটাল সেল বেস ভ্যালু দেওয়া ছিল? না ভাই। না ভাই হলে সিএফএটির ঘরে শূন্য দিয়ে রাখেন। রাখলাম কারণ পরবর্তীতে সেলভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে এই একটা ঘরের কাজ লাগে। সুতরাং আমাদের সিএফএটি গুলো কত কত ছিল বললে ভালো হয়। প্রথমেটা ছিল 10, তারপরে ছিল কত? 8,000। তারপরে ছিল 8,000, তারপরে ছিল কত? 14,000, 14,000। 14,000। ছিল কত? 6,000, 6,000। তারপরে ছিল কত? 10,000। 10,000। সুন্দর হয়ে গেল। এখন আমাদের সি ডট সিএফএটির কি দরকার আছে? দ্যাট মিনস আমরা কি পেব্যাক পিরিয়ড করব? আমরা কি আজকের এই অঙ্কে পেব্যাক পিরিয়ডটা করব? এখন করব? পেব্যাক পিরিয়ডের কাজ আছে উম, না? আজকে তো প্রেবেক পিরিয়ডের রিকোয়ারমেন্ট নাই। ওখানে আমরা কি কি রিকোয়ারমেন্ট দেখলাম? ওখানে আমরা রিকোয়ারমেন্ট দেখলাম হচ্ছে
এই এনপিবি, পিআই আর আইআরআর, সুতরাং এখানে পেব্যাক পিরিয়ডের কাজ নাই, সো আমরা পেব্যাক পিরিয়ডের চিন্তা করতেছি না। তাহলে আমাদের 1 2 এটা হবে 3 নাম্বার কলাম, আর এইটা হবে আমাদের 4 নাম্বার কলাম। 4 নাম্বার কলামে সিএফএটি ইন্টু পিবি ফ্যাক্টর লাগবে। তো 2 নাম্বার কলামের সাথে আমরা গুণ দিব হচ্ছে 3 নাম্বার কলামটা। তো এই ক্ষেত্রে আমাদের পিবি ফ্যাক্টর 10% দেয়া ছিল, ডিসকাউন্টিং ফ্যাক্টরটা 10%-এর মানগুলো 0.9091, এটা গত ক্লাসে দেখাইছি কিভাবে বের করা লাগে, এটা বের করে লিখলাম। লাস্ট পঞ্চম বছর যেহেতু দুইটা, সুতরাং দুইটাই 0.6209 হলো। এখন আমরা এটা গুণফল কিভাবে বের করলাম? গুণফল বের করলাম, এই কলামের সাথে আমরা গুণ দিব হচ্ছে দ্বিতীয় কলাম, উপরে লিখে রাখছি, জাস্ট ওকে। এইবার আমরা সামনের দিকে আর একটু অগ্রসর হলাম, এতটুকু হয়ে গেল। এখন এই দ্বিতীয়ত যে আরো একটা ডিসকাউন্টিং ফ্যাক্টর আমরা লিখছি, এই ডিসকাউন্টিং ফ্যাক্টরের মানগুলো কিন্তু 2 দিছি, এখানে কিন্তু 2 কেমনে হবে পরে আসতেছি। তো চলেন আমরা এইটার যোগফলটা কি ঠিক আছে 36,527, আমরা প্রয়োজনে যোগফলটা নিজেরা একটু বের করার চেষ্টা করব। এই ক্ষেত্রে এখান থেকে এখান পর্যন্ত যোগ করে একটা ব্র্যাকেট দিলে হয়ে যাবে 36,527 টাকা হয়েছে যোগফল। সো আমাদের এই 36,500 কত টাকা হয়েছে, 27 টাকা হয়েছে যোগফল। তো আমরা এইখানে এই যে 36,527 টাকা আমরা কিন্তু এখানে টেবিলটা নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমাদের টেবিলের জন্য যদি আমরা ওই টেবিলটা সহ একসাথে এখানে এই জায়গায় আনি, আমরা চাইলে একটা কাজ করতে পারি, প্রথমে এই জিনিসটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসি। তো আনার পরে এদিকে আমরা পেস্ট করে দিব। কাজটা এখানে করে ফেলতে পারবো। একটু কি বড় হয়ে গেছে নাকি, দেখতে বড় দেখা যায়? এই এতক্ষণে চলে আসছে। কারো কোনো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। এই যে আমাদের ফলাফলগুলো এখানে চলে আসছে। সো আমরা একটা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট করলাম, এই ক্ষেত্রে আমরা এতটুকু পর্যন্ত হলো। তো এখানে আমরা হচ্ছে এই ডেটাগুলো মুছে দেবো, কারণ এইগুলো আমরা নতুন করে দিতে হবে। এখন আমাদের টেবিলের মধ্যে আমরা আসি, আলহামদুলিল্লাহ। তো একটু খেয়াল করে দেখেন, আমরা টেবিলের মধ্যে আসি। তো কত টাকা পাইলাম, 36,527 টাকা আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের করলাম। এখন প্রথমে আমরা একটা কাজ করেন, এনপিভিটা করে নিই। এনপিভির সূত্রটা কি লিখছিলাম মনে আছে? এনপিভির সূত্রটা কি ছিল? টোটাল টোটাল প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু হবে মাইনাস ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। তো আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বাড়িয়েছে কত টাকা, 36,527 টাকা। ক্যালকুলেটর সাথে রাখবেন এই অবস্থায়। আর আমাদের ইনভেস্টমেন্ট ছিল জি ভাইয়া 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 টাকা, সুতরাং আমাদের প্রেজেন্ট ভ্যালু টাকার পরিমাণ হচ্ছে 6,200 কত টাকা, নাকি 6,500? 6,527 টাকা। দেখেন তো বুঝছেন কিনা ক্লিয়ারলি। জি ভাইয়া। তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা আলহামদুলিল্লাহ আমাদের ক্লিয়ার। আমি লিখে লিখে দেখাইলাম আর কি, আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম রিকোয়ারমেন্টটা করলাম। দ্বিতীয় রিকোয়ারমেন্ট, পিআই এর সূত্র কি? টিপিবি ভাগ ইনভেস্টমেন্ট। জি ওকে, টিপিবি ভাগ ইনভেস্টমেন্ট আমরা পিআই এর সূত্র আকারে লিখতেছি, টিপিবি ভাগ ইনভেস্টমেন্ট। ভাগছেন? ভাইয়া হাতে ইন্টু 100 হবে না? হ্যাঁ, টিপি চাইলে 100 দিতে পারেন, সমস্যা নাই। দিবেন 100? 100 দিতে চাইলে দিতে পারেন, অসুবিধা নাই, তাহলে পার্সেন্টেজ আকারে বের হবে আর ওইভাবে দশমিক আকারে বের হবে, ইচ্ছা আপনার। যদি দিতে চান তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ইন্টু 100 চাইতেছেন যেহেতু 100 দিয়ে দিলাম। ওকে, তো ফলাফল কত আসে বলেন? মানগুলো কি লিখবো? টিপিপি কত, 36,527। ইনভেস্টমেন্ট 30,000, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেন তো, কারো কাছে ক্যালকুলেটর থাকলে কত আসে বলেন?
121.756। 756 শেষ হয়ে গেল। পার্সেন্টেজ যেহেতু দিয়েছেন পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আমাদের মোটামুটি দুইটা রিকোয়ারমেন্ট ক্লিয়ার। আবার বলি, ক্লাসগুলো আগে দুইটা ক্লাস করা আছে আমাদের, ওই দুইটা ক্লাস দেখবেন, তারপর এটা দেখবেন, দেখবেন ভালো লাগবে। খেয়াল করে দেখবেন যে চাপ্টারই মোটামুটি শেষ। তো এখন আমাদের আইআরআর করব। আইআরআর করতে গেলে দুইটা পিবি ফ্যাক্টর লাগে। অলরেডি আমরা একটা পিবি ফ্যাক্টর বা ডিসকাউন্টিং ফ্যাক্টর 10% ছিল লিখছি। এখন আমাদের পরবর্তী পিবি ফ্যাক্টরটা কত হবে, পরবর্তী পিবি ফ্যাক্টরের মানটা কত হবে, এইটা আমরা খেয়াল করব। তো আমাদের ছিল কত, এই পিবি ফ্যাক্টর আগে ছিল 10, তবে আমরা এনপিবিটা কি পজিটিভ পাইলাম নাকি নেগেটিভ পাইলাম? পজিটিভ। যদি পজিটিভ। এনপিবির মানটা আমি লেখা দিয়ে রাখি এই জায়গার মধ্যে যে এটা পজিটিভ আসছে, যদি এরকম পজিটিভ আসে, খুব খেয়াল দিবেন কথাটাতে আমার, যদি এরকম পজিটিভ আসে তাহলে এই পার্সেন্টেজটা একটু বাড়বে। এই যে এটা 2 আছে না, এটাকে বাড়িয়ে দিতে হবে। যদি ফার্স্ট এটা পজিটিভ হয় তাহলে পার্সেন্টেজ বাড়াই দিবেন, আর যদি নেগেটিভ হয় পার্সেন্টেজটা আগের থেকে কমাই দিবেন। আবার বলি, যদি পজিটিভ হয় আগের থেকে, মানে পজিটিভ হইলে পার্সেন্টেজ আগের থেকে বাড়াই দিবেন, আর যদি নেগেটিভ হয় তাহলে পার্সেন্টেজ কমাই দিবেন। তো আজকে কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে পার্সেন্টেজ কি করবেন? বাড়াই দিন। বাড়াই দিন। কেন বাড়াবো এটা আমরা একটু পরে ব্যাখ্যা করতেছি, কেন আমরা আসলে বাড়াবো। ওকে, তো বাড়াবো এটা হচ্ছে মূল কথা। তো চলেন আমরা বাড়াই। তো চলেন আমরা বাড়াই। তো কত বাড়াইবেন? 10 আছে, কত ধরবেন? বাড়াইবো তো বাড়াই দিই, একটু বেশি করে বাড়াই দিই। 20%। 20% দিয়ে দিলাম। আপনারা 10-এর উপরে যা ধরতে পারেন আমি 20 ধরলাম। 20-এর পিবি ফ্যাক্টরের মানগুলো কি কেউ বলতে পারবা? কিভাবে বের জিরো করে? পয়েন্ট এইট থ্রি থ্রি কিভাবে বের করে তো মনে আছে পিবি ফ্যাক্টরের মানগুলো? জি ভাইয়া। কিভাবে বের করে? 0.833 0.8 থ্রি থ্রি 0.833, তারপরে 0.694 0.694, তারপরে 0.579 579। তারপরে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফোর ফোর এইট টু এইট টু 482, তারপরে 0.402 402, তারপরে এটাও 0.402, পঞ্চম বছর যেহেতু লেখা দিলাম আর কি। ওকে, তো এবার আমাদের গুণফলটা করে ফেলি। এটা হবে প্রেজেন্ট ভ্যালুর সাথে, মানে সিএফএটির সাথে পিভি ফ্যাক্টরের গুণফল হলো, আমরা একটা টান দিয়ে গুণফলটাকে এই পর্যন্ত নিয়ে আসলে গুণফল রেডি। যোগফল মনে হয়েছে 2,900। জি ভাইয়া। তো এই 2,900 টাকা আমাদের যোগফলও রেডি হলো। তাহলে আমাদের মোটামুটি এই জায়গায় আমরা হলো, এই জায়গায় চলে আসি আমরা। ওকে, তাহলে এই জায়গায় আপনার ওই মানটা নিয়ে আসলেই তো হয়, কি বলেন? তাহলে আমরা এই জায়গায় এই এতটুকু মান বা এই পুরো টেবিলটাই আমরা নিয়ে যাই, এই পুরো টেবিলটাই আমরা ওইখানে নিয়ে গেলাম। ওকে, একটু ছোট করে দিতে হবে নাকি টেবিলটা? দেখা যায়? ওকে, নেন, টেবিলটা মোটামুটি আমরা সাজানো একটা রেজাল্ট আসলো, যে এখানে আমরা 28,900 টাকা পেলাম। সো এখন আমরা যে ডাটাগুলো পেলাম সেটা হচ্ছে যে এই
এনপিবি, এটা একটা কাজ করেন, এনপিবি এট কত পার্সেন্ট হারে এই মানটা পাইছেন? 10% হারে। এনপিবি এট 10% হারে এই মানটা আমরা পাইছি। এখন আমরা যদি আইআরআর করতে চাই, আমাদের অ্যানাদার আরো একটা পার্সেন্টেজ লাগবে। তো ওটা আমরা এনপিবি এট কত পার্সেন্ট হবে বলেন তো দেখি। 20%. 20%. তো এনপিবি এট 20% দিয়ে করব। তো এখানে আমাদের তখন ইয়াটা কতবারই ছিল? 28,900। যদি পার্সেন্টেজটা এর কম ধরতেন তাহলে কিন্তু ঝামেলা হতো। দেখাচ্ছি আমি কিভাবে। এটা কত টাকা আসে? মাইনাসের 1,100 আসে না? জি ভাইয়া। আচ্ছা, এটা বাড়ছে নেগেটিভ ফিগার। তো এখন আমরা হচ্ছে আইআরআর করব। সহজ পন্থায় আমরা আইআরআর করব ইনশাল্লাহ এখন। তো আইআরআর এর সূত্রটা আমরা মনে হয় প্রত্যেকে পারি কিনা জানি না। আমরা আইআরআর এর সূত্রটা এখান থেকে একটু কপি করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো চলেন আমরা আইআরআরটা একটু অ্যাপ্লাই করে দিই। তো আইআরআর এর জন্য যেই টপিকস গুলো বা যেই মানগুলো লাগে দেখতে সুবিধা হওয়ার জন্য, দুইটা ডিসকাউন্টিং রেট ছিল। একটা ছিল 10, এটা হচ্ছে লোয়ার ডিসকাউন্টিং রেট। একটা ছিল 20, এটাকে আমরা বলবো হচ্ছে হায়ার ডিসকাউন্টিং রেট। সুতরাং একটা লোয়ার ডিসকাউন্টিং রেট, একটা হায়ার ডিসকাউন্টিং রেট হলো। এখন আমরা আপনাদেরকে যদি বলি যে আমি কিন্তু আরো একটা জিনিস, দুইটা জিনিস পাইছি। এনপিবি এনপিবি পাইছি অফ এলডিআর। এলডিআর মানে কত পার্সেন্ট হারে জানি? 10% হারে এনপিবি কত পাইছিলাম? 10% হারে এনপিবিটা কত পাইছিলাম? ভালো করে দেখেন। 6,527. 9,527 টাকা পাইছিলাম। এটাও আমি এখানে শু করে দিলাম যাতে আপনাকে আর এদিকে পিছনের দিকে না যাওয়া লাগে। তারপরে আমরা আবার পাইছিলাম এনপিবি অফ এইচডিআর মানে হায়ার ডিসকাউন্টিং রেট, দ্যাট মিনস 20%। 20%-এর জন্য আপনি পাইছেন হলো টাকা কত? মাইনাসের 1,100 টাকা পাইছেন। মাইনাসের 1,100 টাকা পাইছেন। তাইলে ওই যে আমি ওখানে বলছিলাম যে পজিটিভ কেন লিখলাম, পজিটিভ হওয়াতে সমস্যাটা কি? অর্থাৎ আমরা ডিসকাউন্টিং এর ফ্যাক্টরের মানটা যত পিবি ফ্যাক্টরের পার্সেন্টেজটা অথবা ডিসকাউন্টিং ফ্যাক্টরের পার্সেন্টেজটা বাড়াইয়া দেব, ততই আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কম হবে। ডিসকাউন্টিং ফ্যাক্টর মানে 20% যদি আমরা কমাই ফেলি টাকাটার থেকে, তাহলে তো অবশ্যই কমবো আস্তে আস্তে। 10% কমাইলে বেশি বাইরে থাকবো। আর যত বেশি পরিমাণ পার্সেন্টেজ কমাই দেবো ততই কিন্তু টাকাটা আমরা বাইরে থাকবো। আর যদি পার্সেন্টেজ বাড়াইয়া দিই সেক্ষেত্রে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কমবে। পার্সেন্টেজ বাড়ালে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কমবে। তো সো এই জায়গায় আমরা পার্সেন্টেজ বাড়াইছি টোটাল প্রেজেন্ট ভ্যালুটাকে কমানোর জন্য। তো কমলে কি হবে? ওই আমাদের এনপিবির মানটা নেগেটিভ হবে। আর আইআরআর করলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মান হলে ভালো হয়। অর্থাৎ একটা পজিটিভ এনপিবি এবং একটা নেগেটিভ এনপিবি হলে ভালো হয়। তো এইখানে আমাদের এই জায়গার এই টাকাটা নেগেটিভ আসছে আর আগেরটা পজিটিভ ছিল। যদি আগেরটা পজিটিভ না আইয়া না আইসা নেগেটিভ আসতো, সেক্ষেত্রে আমরা কিন্তু পার্সেন্টেজ 10 থেকে কমাইয়া দিতাম, 2ও নিয়ে আসতাম, 5ও নিয়ে আসতাম। তো এখানে আমাদের এখন আর কিছু না, জাস্ট ইন্টারনাল রেট অফ রিটার্নের সূত্রটা হচ্ছে এলডিআর প্লাস এনপিবি অফ এলডিআর ডিভাইডেড এনপিবি অফ এলডিআর মাইনাস এনপিবি অফ এইচডিআর ইনটু এইচডিআর মাইনাস এলডিআর। সো এখন আপনারা বলেন এখানে এলডিআরটা কত? অবভিয়াসলি এলডিআরটা 10। 10. আর ওখানে লাস্টে ছিল পেজ 20 মাইনাস কত দিব? 10। 10. ক্যালকুলেটর তো সামনে আপনাদের আছেই। তারপরে হচ্ছে এনপিবি অফ এলডিআর 6,527 টাকা। নিচে এনপিবি অফ এলডিআর 6,527 টাকা। বাট এনপিবি অফ এইচডিআর যেটা, এটা হচ্ছে যে মাইনাসের 1,100 টাকা। একটু কি ক্যালকুলেশন করে বলা যায় নিচের দিকের যোগফল বিয়োগফলগুলো? 6,527, এটা 10, এটা 10। নিচেরটা একটু সাজায় লিখে দিব। 6,527 যোগ 1,100 কেন হলো? মানে মনে আছে 1,100 কেন হলো? বলতে পারবেন? মনে আছে?
দুটো না। মাইনাস মাইনাসে প্লাস হয়েছে কি? হ্যাঁ, চিহ্নের কিছু গুণ আছে, চিহ্নের কিছু কি আছে, চিহ্নের কিছু গুণ গুণ আছে, চিহ্নের গুণগুলো আপনাকে পারতে হবে। চিহ্নের গুণ আছে। ৭,২২৭। তো চিহ্নের গুণগুলো কি কি ছিল? প্লাস 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 গুণ করলে চিহ্নগুলো, এরপরে মাইনাস মাইনাস যদি গুণ করেন তাহলে প্লাস হবে, মাইনাস প্লাসে যদি গুণ করেন তাহলে হবে মাইনাস, আবার মাইনাস প্লাসে যদি গুণ করেন তাহলে মাইনাস হবে। এই গুণগুলোর নাম হচ্ছে চিহ্নের গুণ, অর্থাৎ চিহ্নগুলোরে আমরা গুণ করলাম। তো এখানে আমাদের এই যে মাইনাস, এই যে মাইনাস, এই দুই মাইনাস গুণ করে প্লাস হয়েছে। এবার একবারে এই যে ভাগ টাগ করে ফলাফলগুলো কত হয় বলেন তো দেখি, একবারে বলতে পারবেন ফলাফল নাকি ভেঙে ভেঙে বলবেন? আচ্ছা, 10 এই জায়গায় একদম গুণ করে কত হয় বলেন তো, এই এই জায়গাটা গুণ টুন করে একবারে 6,527। নিচে যোগটা দেখাইবেন নাকি আগে, না যোগ করে ভাগ দিয়ে গুণ করে কত টাকা হয়, কত পার্সেন্ট হয় দেখেন তো। এত বেশি লেট? যোগ করবেন, ভাগ দিবেন, 10 দিয়ে গুণ দিবেন। ভাই 85.57। এত পার্সেন্ট? 85.57 কিভাবে হলো? আমারটা হচ্ছে 9.55। হ্যাঁ, অনেকে বলে একটু বাড়াইয়েই বলে। তো তোমরা বলো কত আসছে? 9.55। আর 9.55, আর আগের 10-এর সাথে যোগ আমি করলে আমি সবটা একসাথে করে করছি, সব, 10 যোগ সবটা রেজাল্ট একসাথে করে করছি। তাহলে 9.55%। অন্যরা ঠিক আছে নি দেখেন। অন্যদের ঠিক আছে নি দেখেন। বাকিটা কোথায়? আপনার কাছে ক্যালকুলেটর নাই? বাকিদের কাছে বিথি তাহলে কি 9 হইব না 19 হইব? কোনটা? যে 9.55 কি 19.55 হইব না নাকি? ক্যালকুলেটর দিয়ে করেন না, 6,227, 6,527, নিচে ভাগটাগ গুলো করেন না একটু কষ্ট করে। ভুল হয়েছে, এটা হচ্ছে 18.56%। 18.56%। ওকে, জি ভাইয়া। বাকিদের কি অবস্থা? বাকিদের কারো কাছে কি এরকম ক্যালকুলেটর থাকে না? না, ওকে। তো আমরা তাহলে এনপিবি মানে আইআরআর তো আমরা আলহামদুলিল্লাহ পারবো। তো এক্ষেত্রে আমাদের আরো দুই একজন তো জয়েন করছিল, ওরা কি সমস্যা? ওকে। তো জি, এখন বলেন আইআরআর কি পারবেন ইনশাল্লাহ? আইআরআর কি পারা যায়? জি জি ভাইয়া পারবো। আচ্ছা, যদি আইআরআর পারেন ইনশাল্লাহ তো ভালো হইলো। এখন চলেন আমরা মূল টপিকসে চলে যাই, দেখি আমাদের কি অবস্থা। তো আমরা এখন লাস্টের দিক থেকে যদি আলোচনায় আসি, খেয়াল দিবেন লাস্ট অঙ্কটাতে পেব্যাক পিরিয়ড, প্রেজেন্ট ভ্যালু, পিবিপি চাইছে, কত ক্লাসে করাইছি। তারপরের আগের অঙ্কটাতে ডিটারমাইন প্রফিটেবিলিটি ইন্ডেক্স একটু আগে করালাম। তার আগের অঙ্কটাতে আইআরআর এনপিবি এই এখনই করালাম। 12 নম্বর অঙ্কটাতে এই তো যেটা করলেন। 11 নম্বর অঙ্কের মধ্যে বলছে এনপিবি বের করতে হবে। পারবেন এনপিবি বের করাটা? সহজ, দেখেন আপনাদের 20 সালে আসছে এটা।
আবার 10 নম্বর অঙ্কটাতে দেখেন এনপিবি চাইছে, শুধুমাত্র এনপিবি একটু এখন করলাম। আচ্ছা, এই যে এটা কি কেউ একটু বলতে পারবা এটা কাহিনীটা কি? এই জায়গা 2014 সালে সিপারে আসছিল, একটু ঝামেলা আছে হালকা, বেশি না। অঙ্কটা কিন্তু 10 বছরের জন্য আসা। কয় বছর? 10 বছর। তো 10 বছরের জন্য আসছে, ঠিক আছে, বাট এখানে এনপিবি চাইছে। এনপিবিটা কি আমাদের পারা না? জি ভাইয়া। তো এখানে একটা কস্ট অফ ক্যাপিটাল কোশ্চেনে দেওয়া আছে কত পার্সেন্ট। 10%। এটা কি আমাদের পিবি ফ্যাক্টর না, ডিসকাউন্টিং ফ্যাক্টর না? জি ভাইয়া। এই ডিসকাউন্টিং ফ্যাক্টর দিয়া আমি তো এনপিবিটা ঠিক আছে বের করব। আইআরআরও কিন্তু চাইছে, চাওয়ার পরেও ওরা কিন্তু লাস্টে দিয়ে বলছে কি, দেখো আইআরআর উইথ দ্য হেল্প অফ 10 এবং 15। বিষয়টা কি বুঝছো? ভাই দুইটা একসাথে দিয়ে দিছে। মানে আমরা যে একটা হায়ার এবং একটা লয়ার লাগে, হায়ারটা এবং লয়ারটা দিয়ে দিয়েছে। তার মানে আমি 10 এবং 15 ব্যবহার করে এনপিবি বের করবো। এখানে পজিটিভ নেগেটিভ এনপিবির বিষয় না, এখানে দুইটা এনপিবি হবে, একটা 10 এবং 15 এর জন্য। দুইটা করে তারপরে আইআরআরটা করবেন। আশা করি 9 নম্বর আপনাদের পারা। ভাইয়া বলেন। ওই যে পার্সেন্টেজ গুলো যে সময় বাড়াবো কমাবো, এবার যত দিয়ে বাড়াই বা কমাই রেজাল্ট তো হবে না। হ্যাঁ, যেমন রেজাল্ট বাড়ানো কমানোর 20 বাড়াইছি না। আইআরআরটা সবার সাথে সবার রেজাল্ট মিলবে না। ও, যেহেতু আমরা না যদি কম নেওয়া লাগে, 10-এর কম নিলে 5 নেই, 2 নেই, 6 নেন যতই নেন নেই রেজাল্ট তো নেন মিলবে। নেন, সমস্যা নাই। রেজাল্ট কারোর সাথে কারোটা মিলবে না, কারণ এখানে যদি পিবি ফ্যাক্টরের পার্সেন্টেজ কম বেশ ধরেন তাহলে তো মিলার কথা না। কারণ ইন্টারনাল রেট অফ রিটার্নটা কিন্তু ট্রায়াল এন্ড এরর মেথড, বারবার চেষ্টা করা এবং ভুল পদ্ধতি। সুতরাং এখানে বারবার চেষ্টা করা হবে এবং ভুল হইতেই পারে। আচ্ছা, 9 নাম্বার গেল। 8 নাম্বারে কি চাইছে? পেব্যাক পিরিয়ড। 1 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাস দেখবেন, পেব্যাক পিরিয়ডটা পাবেন। আচ্ছা, 7 নম্বর অঙ্কে কি চাইলো? 2014-16 সালে দুইবারে আসছে। কি চাইছে? ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাসে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডটা আলোচনা করা আছে। 6 নাম্বার অঙ্কে একটু দেখেন তো, খেয়াল করেন তো, একটু বুঝার আছে। টু প্রজেক্টস হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস। দুইটা প্রজেক্ট হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস। দুইটা প্রজেক্টের নগদ প্রবাহগুলো দেয়া আছে। এখন প্রশ্ন হলো, নগদ প্রবাহগুলো কি ইনফ্লো অর আউটফ্লো? যেহেতু 0 বছরে আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, 0 বছরে টাকা যায় না আসে, আজকে বিনিয়োগ করলে তো আজকেই করব, টাকা যাইবে না আসবে? যাবে। তো স্বাভাবিকভাবে এই 0 বছরেরটা হচ্ছে আউটফ্লো, দ্যাট মিনস ইনভেস্টমেন্ট। আর পরে যে আরো 4 বছর দিল, এই 4 বছরের গুলো হচ্ছে ইনফ্লো। কথা কি ক্লিয়ার? এই আবার একটু বলে। তো এইখানে টু প্রজেক্টস হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস, 0 বছর দিয়া দিছে এবং 1 থেকে 4 দিছে। এখানে তো কোশ্চেন আরো আছে, কোনো উঠানো হয়নি, কারণ এখানে একটা পিবি ফ্যাক্টর দেয়া লাগবে, বা আমরা কি বের করবো এটাও বলা হয়নি। তো আমরা পেব্যাক পিরিয়ড দিয়ে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখানে টু প্রজেক্টস হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ফ্লোস, এখানে ইনভেস্টমেন্ট লাগবে না, ওই প্রজেক্টের মধ্যে আমরা টাকা বিনিয়োগ করব না। ওরা আমাকে বলছে ক্যাশ ফ্লোস। ক্যাশ ফ্লোস মিনস নগদ প্রবাহ। এখন প্রবাহটা কি ইনফ্লো অর আউটফ্লো এটা বলেনি, কিন্তু আমরা দেখতেছি আমাদের শূন্য সময়ে 10,000 গেছে, এতে বিতেও গেছে 10,000। শূন্য সময় টাকা যেটা আমরা দেখি, এটা হচ্ছে শূন্য সময় টাকা যায়, তারপরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর করে করে টাকা আসে। তার মানে 0 বছর একটা হচ্ছে আউটফ্লো, মানে ইনভেস্টমেন্ট। বুঝছেন? জি ভাইয়া। আর বাকিগুলো হচ্ছে ইনফ্লো, ওগুলো হচ্ছে সিএফএটি। তাহলে সেলফ সেক্স হয়ে কি করতে বলছে বলা হয়নি, তো যেহেতু পিবি ফ্যাক্টর দেয়নি, তো আমরা কিন্তু পেব্যাক পিরিয়ড করতে পারবো। দুইটার মধ্যে মন্তব্য করতে চাইলেও আমরা মন্তব্য করতে পারবো পেব্যাক পিরিয়ডের মাধ্যমে। পেব্যাক পিরিয়ডের যেটা ছোট হবে সেটা আমরা গ্রহণ করব। 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাসটা দেখলে আশা করি ভালো লাগবে, তবে 1 নাম্বার ক্লাসটাই বেশি উপযোগী এগুলোর জন্য, পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের জন্য। তো আমরা মোটামুটি অঙ্ক অনেকগুলোই দেখলাম। এখানেও দেখেন এই অঙ্কটার মধ্যে কম্পিউট দ্য পেব্যাক পিরিয়ড চাইছে। আবার এখানে দেখেন প্রফিটেবিলিটি ইন্ডেক্স মানে পিআই চাইছে।
তো এখানে পিআইটা 12% দিয়ে চাইছে, তবে কোশ্চেনের মধ্যে একটু ঝামেলা হইতে পারে। আসতেছি। এনপিআই এবং আইআরআরও চাইছে। একটু আগে কি এই রিকোয়ারমেন্ট গুলো করলাম? পিআই, আইআরআর এগুলো কি করলাম একটু আগে? করেছি। জি ভাইয়া। তো এই অঙ্কটাতে বা সবগুলো অঙ্কই এই একটা জিনিস কিন্তু মাথায় রাখবা, আমরা যারা আছি ক্লাসে, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের কোশ্চেনে একটা পিবি ফ্যাক্টর দেয়া আছে। কোশ্চেনে পিবি ফ্যাক্টর দেওয়ার পরেও প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা আইআরআর করার বেলায় আবার একটা পার্সেন্টেজ দেয়। এমনও হইতে পারে পিবি ফ্যাক্টর একটা কোশ্চেনে দেওয়া থাকলেও পিআই বের করার জন্য এনাদার আর একটা পার্সেন্টেজ দিব। কথার কথা, মনে করো ওই প্রশ্নের মধ্যে আছে 12, আর এটা 12 না হইয়া যদি অন্যটা হইতো, এটাতে এই 12 না হইয়া যদি মনে করেন যে 15 দিত, তাহলে তোমরা কি করতা? এই পার্সেন্টেজ কি 12 ব্যবহার করে করতা, মানে এই 12 ব্যবহার করে করতা, নাকি 15 ব্যবহার করে পিআইটা করতা? কোনটা করতা? 15 না ভাইয়া? হ্যাঁ। তার মানে প্রশ্নে দেওয়া থাকলে এও কোনো কাজ হবে না যদি রিকোয়ারমেন্টে পার্সেন্টেজ উল্লেখ করে দেয়। যদি রিকোয়ারমেন্টে পার্সেন্টেজ উল্লেখ না করে, তখন আমরা হচ্ছে ওই আগের পার্সেন্টেজ দিয়া, প্রশ্নের পার্সেন্টেজ দিয়ে আমরা মূলত হচ্ছে এই পিআই, এনপিআই এগুলো করবো বা এনপিবি করব। ঠিক আছে? তো আশা করি মোটামুটি অনেকগুলো অঙ্কই আমরা এরকম দেখলাম। সো এখানেও সেম ভাবে পেব্যাক পিরিয়ড এবং এনপিবি চাইছে, পড়ানো আছে মোটামুটি। এখানেও আমাদের পেব্যাক পিরিয়ড এবং এনপিবি চাইছে। তো এখানে একটা পেব্যাক রিসিপ্রোকাল আছে, এটাও 1 নম্বর ক্লাসে বোঝানো হয়েছে, 1/পেব্যাক পিরিয়ড ইন্টু 100। তো আপনারা কি আগামী মানে এই চ্যাপ্টারটা মোটামুটি পারবেন ইনশাল্লাহ এই 3টা ক্লাসের মধ্যে? ভাইয়া জি। একগুলা পারবো, প্রজেক্ট ম্যানেজমেন্টে 2টা ম্যাথে প্রবলেম হবে, সাজেশন থেকে। প্রজেক্ট ম্যানেজমেন্টে সাজেশন থেকে 2টা ম্যাথের প্রবলেম হবে, তাই না? তো আমরা জি একটা ভাইয়া। কাজ করি, আমরা আগামী ক্লাসে মানে এটার একটা সোলভ ক্লাস করি পুরো চ্যাপ্টারের। আর কোন কোন অঙ্কগুলো মানে প্রবলেম, এই অঙ্কগুলো আইডেন্টিফাই করে রাখলে ভালো হবে। ঠিক আছে? ভাইয়া